ভাস্কর মুম্বাইয়ের ম্যাগদা ব্যাঙ্কে একজন ক্যাশিয়ার হিসাবে কাজ করে। সে খুবই হাসিখুশি সহজ সরল মানুষ। ব্যাংকের রিজিওনাল ম্যানেজার হি মানচু তাকে অতিরিক্ত কাজের বিনিময়ে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পদে পদোন্নতির লোভ দেখায়। এদিকে ভল্ট ম্যানেজার নোরিয়া দেরিতে আসে আর আগেভাগে চলে যাওয়ার জন্য কুখ্যাত। নোরিয়া টাকা জমা ও উত্তোলনের দায়িত্বে থাকলেও সে অন্ধভাবে বসকে বিশ্বাস করে। ব্যাংকের আসল ক্ষমতা থাকে GM1 এবং AGM রেকনের হাতে। গত ৩ বছর ধরে কাজের দক্ষতার জন্য ভাস্করই ব্যাংকের সেরা কর্মী হিসাবে পরিচিত। তার স্বপ্ন একদিন ব্যাংক জব্দ করা মারুতি গাড়িটা বাড়ি নিয়ে যাওয়া, কিন্তু তার ঘনিষ্ঠ বন্ধু সাম্বা তাকে আগে নিজের ঋণ শোধ করার কথা মনে করিয়ে দেয়। ভাস্করের ঋণ আছে মোট ৩৩,০০০ রুপি। সাম্বা একই ব্যাংকের একজন পিয়ন। দুজনেই ব্যাংকের সামনে থাকা ক্যাফেটে বসে মানুষের বিভিন্ন কাজে সাহায্য করে কিছু বাড়তি টাকা আয় করে। একদিন অ্যান্থনি নামে এক লোক ভাস্করের কাছে ২ লাখ রুপির ঋণের কথা বলে, কিন্তু জামানত দেওয়ার মতো তার কিছুই ছিল না। ভাস্কর নিজের এলাকায় প্রায় সবার কাছ থেকেই টাকা ধার নিয়েছে, বিশেষ করে পাটেল তাকে শেষবারের মতো সতর্ক করে ছেড়ে দেয়। ভাস্কর থাকে একটি পুরনো বাড়িতে। তার এক ছোট ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছে আর এক ছোট বোন কলেজে পড়ে। তার মা আগেই মারা গেছেন। তার বাবা প্রভকুমার একসময় বেশ প্রভাবশালী ছিলেন, কিন্তু নতুন এক ব্যবসায় বন্ধুদের বিশ্বাসঘাতকতায় সর্বস্ব হারান। সেই ঘটনার পর থেকে তিনি বাকশক্তি হারিয়েছেন। ভাস্করের একমাত্র ভরসা তার স্ত্রী সামতি। সে খুব ভালো রান্না জানে এবং নিজের খাবারের ব্যবসা করার স্বপ্ন দেখে। তাদের একটি আদরের ছেলে আছে, নাম কার্তিক। আজ সামতির ভাইয়ের ছেলের জন্মদিন। কাপড়ের অভাবে কার্তিককে প্রতিবার একই টি-শার্ট পরতে হয়। তার মা তাকে বলে, তোমাকে একদম হিরোর মতো লাগছে। কাপড়ের পর সমস্যা হলো উপহার, কিন্তু টাকা কোথায়? শেষমেশ সামতি কার্তিককে তার একমাত্র খেলনাটাই উপহার দেয়। ভাস্কর শ্বশুরবাড়িতে গেলে তার শ্যালাক তার খোঁজ খবরও নেয় না, বরং অন্য অতিথিদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। শাশুড়ি রান্নাঘরে ব্যস্ত ছিল। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন তিনি বলেন, এদিকে এসো, তোমাকে আবার বিয়ে দিয়ে দেব। অপমানে ক্ষুব্ধ হয়ে সামতি বেরিয়ে আসে। শাশুড়ি কার্তিককে আর কেক দিতে রাজি হয়নি। সামতি কার্তিককে তার প্লেট নামিয়ে রাখতে বলে এবং ভাস্করকে বলে, চলো এখান থেকে যাই। তারা কিছু না খেয়েই চলে যায়। ফেরার পথে তারা ভাডাপাও খেতে থামে। ভাস্করের কাছে শুধু ২টা ভাডাপাও অর্ধেক কেনার মতো টাকা ছিল। দোকানদার দয়া করে তাকে একটা ফ্রি ভাডাপাও দেয়। ভাস্কর নিজের অংশটাও কার্তিককে দিয়ে দেয়। কার্তিক খুব খুশি হয়, কিন্তু সামতির মন ভীষণ ভারী হয়ে যায়। সে কষ্ট করে বলে, আমাদের কাছে টাকা নেই বলেই আমরা না ভালোবাসা পাই না সম্মান। কলেজ জীবন থেকেই ভাস্কর আর সামতি একে অপরকে ভালোবাসত। পরিবার রাজি না থাকলেও তারা বিয়ে করে। অভাবের মধ্যেও সামতি কখনো ভাস্করের প্রতি অভিযোগ করেনি। ভাস্করকে প্রায়ই পাওনাদারদের কাছ থেকে লুকিয়ে থাকতে হয়। তার সব ঋণ শোধ করে ধনী হওয়ার শেষ আশাটা ছিল অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজারের পদ, যার জন্য সে নিরলসভাবে কাজ করছিল। পরদিন অ্যান্থনি আবার ক্যাফেতে এসে ঋণের কথা বলে। সে জানায় মালয়েশিয়ায় তার একটি জাহাজ আছে, যেখানে ৩০টি টেলিভিশন রাখা। সেগুলো ছাড়াতে তার ২ লাখ রুপি দরকার। ভাস্কর না করে দেয়, কিন্তু সাম্বা পরামর্শ দেয় শ্যালাকের কাছ থেকে টাকা ধার নিয়ে ১০% সুদ দেওয়া যেতে পারে। অ্যান্থনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে নিজের কার্ড দেয়। মন্দির থেকে বের হওয়ার সময় ভাস্কর জানত সে ১ টাকাও শোধ করতে পারবে না। হঠাৎ ভাস্করকে ধরে ফেলে পাটেল। মানিব্যাগ আর টাকা দাবি করে। ভাস্কর বাধ্য হয়ে খালি মানিব্যাগটা তুলে দেয়। এতে পাটেল আরও রেগে যায়। সে ভাস্করের স্কুটার দেখে চাবি দাবি করে এবং জোর করে তার পকেট ছিঁড়ে ফেলে। পাটেল স্কুটার নিয়ে চলে যায়, ভিড়ের সামনে ভাস্করকে অপমানিত অবস্থায় ফেলে রেখে। ভাস্করের দ্রুত ব্যাংকে পৌঁছতে হতো, কিন্তু তার কাছে কোনো যানবাহন নেই, পকেটে টাকা নেই। সে দৌড়ে ব্যাংকে পৌঁছায়। ঠিক তখন GM1 অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজারের নাম ঘোষণা করছিল। দুর্ভাগ্যজনকভাবে এত পরিশ্রমের পরও সেই পদ অন্য কাউকে দেওয়া হয়। হিমাঞ্চু বলে, আমি আমার সেরাটা দিয়েছিলাম, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ছিল GM1-এর হাতে। ভাস্করের শেষ আশাটাও সেদিন ভেঙে যায়। ক্যাফেতে বসে সাম্বা ভাস্করকে জানায় যে হিমাঞ্চু তাকে সুপারিশ করেনি, কারণ তারা দুজনেই বাঙালি। সেই কারণেই অন্য একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। কথাটা শুনে ভাস্করের রক্ত গরম হয়ে যায়। সে সরাসরি হিমাঞ্চুর কাছে গিয়ে নিজের সব রাগ উগড়ে দেয়। এবার হিমাঞ্চুর পালা। সে ঠান্ডা গলায় বলে, আমি তোকে এত বড় ঋণের ব্যবস্থা করে দিয়েছি। আমি কি জানি না ক্যাফেতে তুই কি সাইড বিজনেস চালাস? সব কিছু আমি GMকে জানিয়ে দেব। এই কথা শুনে ভাস্কর বুঝে যায় সে কত বড় ভুল করে ফেলেছে। পদোন্নতির কথা তো দূরের, চাকরিটাই হয়তো হারাতে পারে। সে কাঁদতে কাঁদতে হিমাঞ্চুর কাছে ক্ষমা চাইতে থাকে। অন্যদের অনুরোধে শেষমেশ হিমাঞ্চু তাকে ক্ষমা করে দেয়। যে ব্যাংকে ভাস্কর এত বছর সময় দিয়েছে, যে জায়গা থেকে সে সম্মান পেয়েছে, সবকিছুই তার চোখে তখন মূল্যহীন মনে হয়। ভাস্কর মুখে পানি দেয়, সব ভুলে যাওয়ার চেষ্টা করে, আবার কাজে ফিরে যায়, কারণ তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। সেদিন সে তার পদোন্নতিও হারিয়েছে,
আর হিমাংশু নিলামে তার স্বপ্নের গাড়িটাও কিনে নিয়েছে। সকাল থেকে সে কিছুই খায়নি, তাই সাম্বা তাকে ক্যাফেতে নিয়ে যায়। ঠিক তখনই আবার অ্যান্থনি সেখানে হাজির হয়। ভাস্কর তাকে পাশে বসিয়ে জিজ্ঞেস করে, তোমার কাছে যদি 2 লাখ রুপি থাকে তুমি কি করবে? অ্যান্থনি বলে, স্যার, 2 ঘন্টার মধ্যে ডাবল করে দেব। এ কথা শুনে ভাস্কর সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে অ্যান্থনির হাতে তুলে দেয়। সে বলে, লাভের 20% আমি আর সাম্বা ভাগ করে নেব। কিন্তু এ টাকা এলো কোথা থেকে? টাকা এসেছে ব্যাংক থেকেই। সাম্বা ভয়ে বলে, ভাই তুমি এটা কি করলা? জেলে যেতে হবে। কিন্তু ভাস্কর পারিবারিক দায়িত্বের চাপে বাধ্য হয়েছিল। 3 জন একসঙ্গে রওনা দেয়। পথে অ্যান্থনি ব্যাখ্যা করে, বিদেশে দামি ব্র্যান্ডের টিভি, যেগুলোর দাম এখানে 40-50 হাজার, সেগুলো অন্য দেশে 8-9 হাজার রুপিতেই পাওয়া যায়। সরকারি কর এড়াতে এগুলো স্পেয়ার পার্টস হিসেবে দেখানো হয়, আর পরিচিত থাকলে চেকিংও এড়িয়ে যাওয়া যায়। জাহাজের ক্যাপ্টেন তার বন্ধু। ভাস্কর বাড়িতে নেমে যায়, কিন্তু সাম্বা অ্যান্থনির সঙ্গে যায়। বাড়িতে দাঁড়িয়েছিল সামতি। সে জানতে পেরেছিল প্যাটেল ভাস্করের স্কুটার নিয়ে গেছে। ভাস্কর জানায় তার পদোন্নতি আর হয়নি। অনেক সময় পেরিয়ে যায়, অথচ কোনো খবর নেই। ভাস্কর চিন্তায় অস্থির হয়ে পড়ে। রাতে সামতি জানায় সাম্বা এসেছে। বাইরে তাকিয়ে দেখে দুজনেই হাসি মুখে দাঁড়িয়ে আছে। টিভির ডিল থেকে 2,500 টাকার উপর 2.5 লাখ রুপি লাভ হয়। এরপর অ্যান্থনি ভাস্করকে ক্যাফেতে ডাকে। তারা প্যাটেলের কাছে গিয়ে সব ঋণ শোধ করে, স্কুটারও ফিরিয়ে আনে। সামতি বুঝতে পারছিল না এত টাকা এলো কোথা থেকে। আসলে সেদিন ভাস্কর ব্যাংক থেকে 2 লাখ রুপি নিয়েছিল। রেজিস্টারে সে টাকা কেটে রেখে পরের সোমবার আবার ঠিক করে দেয়। এইভাবেই প্রথম ছোটখাটো জালিয়াতিটা সফল হয়। ভাস্কর সব ঋণ শোধ করে ফেলে, কিন্তু সেটাই ছিল শুরু। একবার টাকার নেশা ধরলে আর থামা যায় না। ভাস্কর অ্যান্থনির সঙ্গে কাজ শুরু করে, আর আয় বাড়তে থাকে হু হু করে। কিন্তু সামতি এত খরচ দেখে অবাক হয়ে যায়। একদিন সে জিজ্ঞেস করে, পদোন্নতি না পেয়েও তুমি এত টাকা কিভাবে পেলে? ভাস্কর মিথ্যে বলে, অ্যান্থনির সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছি, ওই টাকাতেই সব ঋণ শোধ করেছি। সামতি খুব খুশি হয়। সে বলে, কার্তিকের জন্মদিন সামনে, এবার সবাইকে নিয়ে বড় করে উদযাপন করব। সবাইকে দাওয়াত দেওয়া হয়। আত্মীয়রা ভাস্করের উন্নতিতে হিংসে করতে থাকে। ব্যাংকের কর্মকর্তারাও অবাক হয়ে যায়। কিন্তু খরচের কথা জানতে চাইলে সবাইকে মিথ্যে বলতে হয়। তার বাবা সবকিছু লক্ষ্য করছিলেন। পার্টি শেষ হলে সবাই চলে গেলে অ্যান্থনি জানায় সে ছেলের কাছে আমেরিকা চলে যাবে, কিন্তু খালি হাতে নয়। যাওয়ার আগে সে বড় একটা ডিল করতে যায়। এর জন্য দরকার 10 লাখ রুপি। ব্যাংক থেকে এত টাকা তোলা ঝুঁকিপূর্ণ। কিন্তু যখন ভাস্কর তার ছেলেকে জিজ্ঞেস করে সে কেমন অনুভব করছে, তখন ছেলেটা কেঁদে ফেলে। ভাস্করের মনে পড়ে যায় ছোটবেলায় কিভাবে একই কাপড় পরার জন্য বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। পরিবারের জন্য শেষমেশ ভাস্কর ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সে ব্যাগের বদলে স্যুট পরে হাতে ক্যাশ নিয়ে ব্যাংকে যায়। ওরিয়ানকে সে মিথ্যে বলে অন্য শহরে যেতে হবে। এইভাবেই ভাস্কর ব্যাংক থেকে 10 লাখ রুপি তুলে নেয়। সেদিন ভল্ট থেকে ভাস্কর স্বাভাবিকের চেয়ে বেশি টাকা নেয় এবং কাজে নেমে পড়ে। কিন্তু আজ নড়িয়া স্যার যাওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছিল না। ভাস্কর জিজ্ঞেস করলে তিনি বলেন, আসছি। তখন তারা একটা পরিকল্পনা করে। সাম্বা অপরিচিত সেজে নড়িয়াকে ফোন করে কথা বলতে শুরু করে। এই সময়ের মধ্যেই ভাস্কর টাকাগুলো স্যুটকেসে ভরে দাঁড়িয়ে থাকে। নড়িয়া বলে, আমি কথা বলছি, তুমি গিয়ে এটা রেখে দাও। পরিকল্পনা সফল হয়। ওই টাকায় তারা 3টে দামি গাড়ি কেনে। কিন্তু যাদের কাছে গাড়িগুলো বিক্রি করার কথা ছিল তারা শেষ মুহূর্তে রাজি হয়নি। এখন তারা বুঝতে পারছিল না কি করবে। ভাস্কর বলে, লাভে যদি একসঙ্গে থাকি, বিপদেও একসঙ্গেই থাকতে হবে। এই গাড়িগুলোর কেউ নেই নাকি? অ্যান্থনি খোঁজ নিয়ে গোয়াতে একজন ক্রেতা খুঁজে বের করে। পরদিনই টাকা ফেরত দিতে হবে, তাই সঙ্গে সঙ্গে তাদের গোয়ার উদ্দেশ্যে রওনা দিতে হয়। পথে যেন কেউ থামাতে না পারে, তাই তারা গাড়িগুলোতে সরকারি নাম্বার প্লেট লাগিয়ে নেয়। পথে এক চেকপোস্টে পুলিশ তাদের থামায়। কিন্তু ভাস্কর এর ব্যবস্থাও আগেই করে রেখেছিল। সে কয়েকজন ভিক্ষুককে নেতা হিসেবে ভাড়া করেছিল, সঙ্গে ছিল এক সুন্দরী মহিলা, যাতে পুলিশের মনোযোগ সেদিকে যায়। বেচারা পুলিশ চাকরি হারানোর ভয় আতঙ্কিত হয়ে পড়ে। ভাস্কর বলে, চিন্তা করবেন না, শুধু গোয়াতে ফোন করে বলুন যেন আমাদের গাড়িগুলো কোনো চেক ছাড়াই যেতে দেওয়া হয়। ভাস্করের বুদ্ধির জোরেই শেষ পর্যন্ত তারা নিরাপদে গোয়ায় পৌঁছে যায়। দুজন বন্ধু প্রত্যেকে 20 লাখ রুপি করে পায়। ভাস্কর ভিক্ষুকদেরও 1 লাখ রুপি করে দিয়ে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। এরপর তারা বোম্বে বিমানবন্দরে ফিরে আসে। অ্যান্থনি তার টাকা নিয়ে আমেরিকা চলে যায়, আর ভাস্কর তার অংশ নিয়ে ব্যাংকে ফেরে। কিন্তু সেখানে পৌঁছেই দেখে পুলিশ উপস্থিত। এক মুহূর্তের জন্য ভাস্করের মনে হয় সব শেষ, সবাই বুঝে গেছে কেলেঙ্কারির কথা। কিন্তু পুলিশ তাকে রাস্তা থেকে সরিয়ে পাশের নতুন গাড়িতে তুলে নেয়। তারা দুজনই ঘুষখোর ছিল।
ভাস্কর ভয়ে কাঁপতে কাঁপতে সিটে বসে পড়ে। তখন নড়িয়া ফোন করে টাকা তোলার কথা বলে। সে জানায় হিমাঞ্চু নাকি পদোন্নতির বিনিময়ে তার কাছ থেকে টাকা নিয়েছিল। সে তার সঙ্গে বড় অন্যায় করেছে। এরপর রেজিস্টারে এন্ট্রি দেওয়ার সময় ভাস্কর টাকার অঙ্ক 1 লাখ রুপি বেশি লিখে দেয়। নড়িয়া তার কথায় বিশ্বাস করে সেই এন্ট্রি করে নেয়। ভাস্কর তখন ক্যাশ কাউন্টারে বসে। হঠাৎ জিএম স্যুটকেসটা দেখে জিজ্ঞেস করেন, এটা কি? ভাস্কর ভান করে বলে সে নাকি গ্রাম থেকে সরাসরি ব্যাংকে এসেছে। কিন্তু জিএম সন্দেহ করে বলেন, খুলে দেখাও তো। তিনি ভল্ট ম্যানেজার নড়িয়াকে ডেকে টাকা গোনার নির্দেশ দেন। ভাস্কর ধীরে ধীরে স্যুটকেস খুলতে থাকে আর নড়িয়া টাকা গোনা শুরু করে। স্যুটকেসটা পুরনো হওয়ায় সহজে খুলছিল না। শেষমেশ খুললে দেখা যায় ভেতরে শুধু কাপড়। নড়িয়া বলে, টাকা তো ঠিকই আছে। আসলে ভাস্কর আগেই টাকা বের করে উপরতলায় রেখে এসেছিল। পরে নড়িয়া হিসাব মিলিয়ে পুরো টাকার দাবিও করে। হিমাঞ্জুর কেলেঙ্কারির পর জিএম কারোর ওপরই আর পুরোপুরি বিশ্বাস করতেন না। তবুও সেদিন ভাস্কর রক্ষা পায়। এরপর সাম্বা প্রস্তাব দেয় অ্যান্থনির জায়গায় নতুন কাউকে নেওয়া হোক। কিন্তু গত দুদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতায় ভাস্কর এতটাই আতঙ্কিত ছিল যে সে আর এগোকে চায়নি। কিন্তু সাম্বা থামেনি। পরদিনই সাম্বা ব্যাংক থেকে পদত্যাগ করে নতুন এক ব্যবসায়ীর সঙ্গে ট্রেডিং শুরু করে। ভাস্কর তার উপার্জনের টাকা ভাইকে দেয়। ভাই উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছে। পরদিন ব্যাংকে এসে ভাস্কর জানতে পারে চেয়ারম্যান এসেছেন আর ব্যাংক একটি গাড়িও জব্দ করেছে। চেয়ারম্যান ভাস্করকে ডেকে নেন। ভেতরে সব অফিসার বসা ছিল। চেয়ারম্যান জানান হিমাঞ্চুর কেলেঙ্কারিতে ব্যাংকের সুনাম নষ্ট হয়েছে, তাই কিছু কর্মীকে বরখাস্ত করা হবে। ভাস্কর ভয়ে কেঁপে ওঠে। কিন্তু চেয়ারম্যান বলেন কিছু লোককে আবার পদোন্নতিও দেওয়া হবে। রিজনাল ম্যানেজার আর জিএম এই 2 পদ এখন খালি, কারণ তারা বেঙ্গালুরু শাখায় বদলি হচ্ছেন। ব্যাংকের ইতিহাসে এই প্রথম কোনো জুনিয়র কর্মীকে সরাসরি সিনিয়র ম্যানেজমেন্টে পদোন্নতি দেওয়া হচ্ছে। অভিনন্দন ভাস্কর, আপনি এখন ম্যাগদা ব্যাংকের কেবিএ শাখার নতুন জিএম। আপনার বেতন হবে 19,500 রুপি। আর কিছু চান? এরপর ভাস্কর তার প্রিয় গাড়িটা ধার নিয়ে নিজেই চালিয়ে বাড়ি ফেরে। সে শান্তিকে তার পদোন্নতির খবর দেয়। শান্তিও খুব খুশি হয়। কিন্তু আসল গল্পটা শুরু হবে এখন। লক্ষণরাও ভাস্করকে দেখে অবাক হয়ে যায়। একজন সাধারণ ব্যাংক কর্মচারীর অ্যাকাউন্টে হঠাৎ 1 কোটি রুপি। এইভাবেই গল্পটা এগিয়ে যায়। ভাস্কর যখন জিএম হয় তখন চেয়ারম্যান তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। কারণ জিএম ভান্না তখন বেঙ্গালুরু শাখা গঠনের কাজে ব্যস্ত ছিলেন। এই দায়িত্বের সঙ্গে জড়িয়ে ছিল এক কঠিন মানুষ, হর্ষ আমেরা। এক ব্যাংক যখন আরেক ব্যাংক থেকে ঋণ নেয় তখন সেখানে একজন ব্রোকার জড়িত থাকে। এই ব্রোকারই ছিল হর্ষ আমেরার কোম্পানির নাম ছিল গ্রো হাই। তার সহকারী সাররাজ কাতারি ব্যাংক থেকে অনুমোদন এনে দিত, যার ভিত্তিতে ম্যাগদা ব্যাংক থেকে টাকা যেত হর্ষের অ্যাকাউন্টে আর সেখান থেকে কাতারি ব্যাংকে। এই পুরো লেনদেনের ওপর হর্ষ একটি নির্দিষ্ট শতাংশ কমিশন নিত। কিন্তু একদিন ভাস্কর খেয়াল করে দেখে ম্যাগদা ব্যাংক থেকে যে টাকা হর্ষের অ্যাকাউন্টে যাচ্ছে তা কাতারি ব্যাংকে না গিয়ে গ্রো হাইয়ের অ্যাকাউন্টে ঢুকছে। এই কারণেই প্রথম সাক্ষাতে সাররাজ ভাস্করকে বড় অঙ্কের ঘুষ দিতে চেয়েছিল। ভাস্কর এই কেলেঙ্কারির বিষয়ে কাতারি ব্যাংকে যায়, কিন্তু ততদিনে সব প্রমাণ লোপাট হয়ে গেছে। তখন তার জিএম বলে, তোমাকে হর্ষ আমেরার সঙ্গেই কথা বলতে হবে। এরপর ভাস্কর বিএসিতে গিয়ে হর্ষ আর শেয়ার বাজারের খেলাটা ভালোভাবে বুঝতে পারে। হর্ষ প্রথমে কোনো একটি কোম্পানির অনেক শেয়ার কম দামে কিনে নিত। তারপর লোকজনকে প্রলুব্ধ করে সেই শেয়ার কিনতে উৎসাহিত করত। দাম বাড়লে সে একবারে সব শেয়ার বিক্রি করে দিত। এই একবারের লেনদেনেই সে কোটি কোটি রুপি আয় করত। এমনকি এই কাজেও ব্যাংক ব্যবহার করা হতো। কিন্তু ভাস্কর এই পুরো প্রক্রিয়া থেকে 1 রুপিও নিত না। একদিন সে সাররাজকে ফোন করে দেখা করতে বলে। সাররাজ হর্ষের পক্ষ থেকে তাকে একটি চেক দেয়। কিন্তু ভাস্কর বলে, আমার দাম আমি নিজেই ঠিক করব। এখন থেকে তুমি যেই ডিল আনো তার 1% আমাকে দিতে হবে। টাকা আমি নগদ নেব। আর কোন কোম্পানির শেয়ার কিনবে বা বিক্রি করবে তা 1 দিন আগেই আমাকে জানাতে হবে। সাররাজ রাজি হয়ে যায়। সে বুঝতেই পারেনি কেন আগেই সে ঘুষটা নেয়নি। তখন ভাস্কর বলে, ডিল সবসময় রাজাদের মতো করতে হয়, ঘুটির মতো নয়। এরপর সমস্যা দাঁড়ায় কমিশন থেকে পাওয়া কালো টাকা কিভাবে সাদা করা যায়। আগেই অ্যান্থনি ভাস্করকে তার এক লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। সে জানায় সবচেয়ে সহজ উপায় হল লটারি।
লটারি টিকিট বিক্রেতারা ৩% কমিশন নিয়ে বিজয়ী টিকিট দিয়ে দেয়। পরদিন ভাস্কর পত্রিকায় নম্বর দেখে নিশ্চিত হয় টিকিটটা তারই। এভাবেই ২৫ লাখ রুপি সাদা হয়ে যায়। এরপর সে একজন ব্রোকারের কাছে গিয়ে ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। সেদিন সন্ধ্যায় সাররাজ ফোন করে বলে বাজার খোলার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট কোম্পানির যত সম্ভব শেয়ার কিনতে। ভাস্কর ঠিক তাই করে। সে ১৭ লাখ রুপির শেয়ার কেনে। ২ সপ্তাহ পর সাররাজ আবার ফোন করে সব শেয়ার বিক্রি করে দিতে বলে। সেদিন সন্ধ্যায় ভাস্কর ব্রোকারকে ফোন করে কিন্তু যোগাযোগ পায় না। সে নিজে যাওয়ার চেষ্টা করে দেখে রাস্তায় ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম, তাই গাড়ি ছেড়ে দৌড়েই ব্রোকারের অফিসে যায়। সেখানে গিয়ে সে সব শেয়ার বিক্রি করে দেয়। এই লেনদেনে ভাস্করের লাভ হয় ৭০ লাখ রুপি। ব্রোকারও কমিশনে ভালো টাকা পায়। তখন ভাস্কর নিজের চিন্তায় ডুবে যায়। লক্ষণ অবাক হয়ে জিজ্ঞেস করে, মাত্র ২ সপ্তাহে ৭০ লাখ রুপি কামালে কিভাবে? কয়েক সপ্তাহের মধ্যে ভাস্কর একদিনে ৫৯ লাখ রুপি খরচ করে। ভাস্কর বোঝায় তার ছোট বোনের বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, তাই তারা গাড়ি নিয়ে জুয়েলারি শপে যায় বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। ভাস্কর যখন পানি চায় তাকে বলা হয়, যাও নিজেই নিয়ে এসো। জুয়েলারি বাছাই করার পর সব মালিক চেক নিতে অস্বীকার করে। তখন ভাস্কর দুজনকেই ব্যাংকে নিয়ে যায় এবং নগদ টাকা আনে। তবে আগে একটি কাপড়ের দোকানে থামে এবং তার সামনে টাকা ভর্তি একটি ব্যাগ রাখে। এত টাকা দেখে দোকানদার নিজেই কাপড় দেখাতে শুরু করে। তারা সবচেয়ে দামি কাপড়গুলোই কিনে নেয়, কারণ জুয়েলারি শপ ভাস্কর পরিবারের প্রতি বৈষম্য করছিল। তাদের দরিদ্র মনে করে তারা শুধু গাড়ি দেখলেই আচরণ পরিবর্তন করত। কাপড় কেনার পর ভাস্কর গাড়ি শোরুমে যায় এবং ১৬ লাখ রুপির বড় গাড়ি কেনে। এরপর সে আনন্দে আত্মহারা হয়ে যায়। নিজের অবস্থান দেখানোর জন্য ভাস্কর এমন জিনিসও কেনে যেগুলো তার দরকার ছিল না। তার বোনের বিয়ের আয়োজন হয় খুব জাঁকজমকপূর্ণভাবে। লটারি টিকিট থেকে কমিশন পাওয়া কালো টাকা সাদা করতে বারবার চেষ্টা করলে সমস্যা হতো, তাই তারা মানি লন্ডারিংয়ের পথে যায়। এর জন্য বিদেশে অনেক কোম্পানি খোলা হয়। কিন্তু ভাস্করকেও এই কাজের জন্য একটি কোম্পানি প্রয়োজন। তাই সমতির স্বপ্ন পূরণ করতে গিয়ে সে আচারের ব্যবসা শুরু করে এবং এক ছেলেকে নিয়োগ দেয়। এরপর এই নকল কোম্পানিগুলো থেকে আচারের অর্ডার আসতে শুরু করে আর টাকা সাদা হতে শুরু করে। দুঃখের বিষয়, সমতি এটাকে নিজের তৈরি সুস্বাদু আচারের সাফল্য মনে করেছিল। যতই টাকা বাড়ে ভাস্করের অহংকারও বেড়ে যায়। সে এলাকার মানুষদের গাড়ি পার্ক করার জন্য টাকা দিতে শুরু করে। রাস্তার মাঝখানেও সমতির সঙ্গে অহংকারীভাবে কথা বলে এবং নো নামের দ্বিতীয় হ্যান্ড স্কুটারের কাছ থেকে মিষ্টি খেতে অস্বীকার করে। একদিন পটেল স্কুটার নিয়ে ভাস্করের গাড়ির সামনে দাঁড়ায় আর ভাস্করের রাগ ফেটে পড়ে। সে পটেলের স্কুটার ভেঙে দেয় এবং ছেলেটিকে বলে তাকে ১,০০০ রুপি দাও। সমতি প্রশ্ন করে, তুমি কি করছো? এত অহংকারী কিভাবে হয়ে গেলে? ভাস্কর বলে, আমি খারাপ নই, আমি শুধু ধনী হয়েছি, আর তোমার এই খাবারের ব্যবসা আমার কারণে বিকশিত হচ্ছে। কিন্তু ভাস্কর একদিন বড় সমস্যার মুখোমুখি হতে চলেছিল। কাতারি ব্যাংকের জিএম হার্ষা হ্যারান তার কাছে আসে। ভাস্কর তখন নিজের ব্যস্ততার মধ্যে ছিল। এত বড় অঙ্কের টাকা ঠিকমতো সামলানো কঠিন ছিল। হার্ষা হ্যারান জানায় সে এত বড় অঙ্কের কোনো বিএস কখনোই শু করেনি। দেখলে ভাস্কর বুঝতে পারে হার্ষা নকল বিএস তৈরি করেছে। হার্ষা হ্যারান কাঁদতে কাঁদতে ভাস্করকে বলে, কাউকে বলো না, না হলে আমরা দুজনেই ধরা পড়ব, এবং চলে যায়। তার রক্তচাপের ট্যাবলেট সেখানে ফেলে যায়। বাইরে তাকালে দেখে সে ওভারডোজ নিয়ে পড়ে আছে। সাররাজও হাসপাতালে আসে। ভাস্কর তাকে ধরে বলে, সবকিছু থামাও, না হলে হুমকি দেয়। কিন্তু টাকা মানুষকে সবচেয়ে বেশি আসক্তি দেয়। সাররাজ বলে, হার্ষা ভাই, সবকিছু আমার দেখা থাকবে। সেদিনই ভাস্করকে পুলিশ স্টেশনে যেতে হয়, কারণ তার বন্ধু সাম্বা গ্রেফতার হয়েছে। নতুন ব্যবসায়ী যার সঙ্গে সাম্বা কাজ শুরু করেছিল সে তাকে ধোকা দিয়েছে, আর ভাস্কর সব টাকা হারিয়েছে। সে ধ্বংস হয়ে গেছে। এদিকে সমতির ভাইও খারাপ সময় ছিল। সে ভাস্করের কাছে সাহায্য চাইছিল। সমতির মা বলে, দেখো তোমার স্বামী কি করছে, এটা তোমার আচারের টাকা, তার নয়। এতে সমতি আবার রেগে যায়। সে বলে, যখন আমাদের কাছে টাকা ছিল না তুমি আমাকে এত সাহায্য করেছিলে, এমনকি একটি কেকও বেশি ছিল, আর এখন চাও আমার স্বামী সব টাকা তোমার উপর খরচ করুক। ভাস্কর তাকে দূরে নিতে গেলে মা বলে, ভুলে যেও না, আমি তোমাকে এই ব্যবসার ধারণা দিয়েছি। এতে সমতি কষ্ট পায়। সে তার দোকানে গিয়ে ভাঙচুর করে। তার মা কঠোর কথা বলায় সে খারাপ লাগেনি, কিন্তু ভাস্কর বদলে যাওয়ায়, মানুষকে কষ্ট দেওয়ায় সে কষ্ট পেয়েছে। সমতি বলে, আমি আমার পুরনো ভাস্কর চাই। তারপর ভাস্করও কেঁদে বলে, আমি আমার পুরনো ভাস্কর চাই। তারপর ভাস্কর তাকে মানানোর জন্য গেলে বাবা পিছন থেকে বললেন, আমার তোমার সঙ্গে কথা বলতে হবে। কার্তিক তার দাদার কণ্ঠ প্রথমবার শুনল। সে প্রশ্ন করল, এসব কি হচ্ছে ভাস্কর? সবারই তখন মিথ্যা বলার শুরু।
কিন্তু তার বাবা একসময় ছিলেন একদম শীর্ষের সিএ। তিনি জানতেন শুরুতে কি খেলা হচ্ছে, তিনি এই সব করলেন পরিবারের জন্য, কিন্তু তারপর তা ভুলে গিয়েছিলেন। এখন তুমি একেবারেই আসক্ত হয়ে গেছ, থামো, ভাস্কর বলল। ঠিক আছে। সামতিও সত্যি জানতে পারল। ভাস্কর খাবারের দোকান বন্ধ করে সব ব্যবসা বন্ধ করল এবং সেচকে দূরে সরিয়ে দিল। জিএম ও চেয়ারম্যান তাকে ফোন করে চাপ দিতে থাকল হার্ষের ব্রিজ ক্লিয়ার করার জন্য, কিন্তু ভাস্কর একটুও সরে আসল না। এখন সে ব্যস্ত ছিল সব ঠিক করার কাজে। সে তার ছোট ভাইকে বিদেশে ঘর কেনার জন্য টাকা দিল এবং তার বাড়ি তার বোনের নামে ট্রান্সফার করল। এতটুকুই নয়, সে তার শ্বশুরকেও সাহায্য করল এবং বন্ধু সাম্বাকে নিয়োগ দিল। পুরনো বাড়িটা বিনামূল্যে আয়ান স্যারকে দিল আর পাটেলকে তার স্কুটার দিয়ে দিল। অবশেষে ভাস্কর সামতিকে মানাতে সক্ষম হল। পরের দিন জিএম ভান্না বলল, সিআরআর ব্রিজ ক্লিয়ার করো, কিন্তু ভাস্কর সরাসরি অস্বীকার করল এবং বলল, কারো পা সামনে দিয়ে আমাকে এমনভাবে কথা বলো না। বিনোদ যখন হুমকি দিল, ভাস্কর পদত্যাগপত্র দেখিয়ে বেরিয়ে গেল এবং সবার সামনে বলল, যে ব্যাংক আমাকে এত দিয়েছে আমি তাকে বিশ্বাসঘাতকতা করতে পারি না, আমি চলে যাচ্ছে। পরের দিনই সে সিবিআই-এর হাতে ধরা পড়ে। ব্ল্যাকম্যান বললেন, আমরা কিছুই খারাপ খুঁজে পাইনি, কিন্তু যদি ইডির কাছে মামলা করি তোমার সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, তুমি এক পয়সাও পাবে না, এরপর তোমাকে বারবার দৌড়াতে হবে। ভাস্কর ঠান্ডা ঘামে ভিজে গেল, কিন্তু এক পথ ছিল, তাকে তার 100 কোটি রুপি গ্রোহাইয়ের অ্যাকাউন্টে জমা দিতে হবে। এরপর সে বুঝতে পারল এই সবের পিছনে চেয়ারম্যান ছিলেন। তিনি চাইছিলেন ভাস্করের টাকা ব্যবহার করে ব্যাংককে ফেরত দেওয়ার জন্য। ভান্না বলল, আমি তার ব্যাংক ব্যালেন্স দেখে ঈর্ষান্বিত ছিলাম। চেয়ারম্যান ভাস্করের বুদ্ধিমত্তার প্রশংসা করলেন। তিনি ব্যাখ্যা করলেন, আমরা সবাই হার্ষের সঙ্গে জড়িত ছিলাম, আমরা তৈরি করেছিলাম সেই নকল অ্যাসগুলো, কিন্তু হার্ষার লোভ ক্রমেই বাড়ছিল। আমরা জানতাম না লাভের পাশাপাশি ঝুঁকিতেও আমাদের ভাগ নিতে হবে। তুমি কেলেঙ্কারি আবিষ্কার করলে, তুমি তোমার মস্তিষ্ক ব্যবহার করেছ এবং নিজের পেট ভরিয়েছ, কিন্তু হার্ষা মারা গেলে তুমি সব নষ্ট করেছ এবং রিজার্ভ ব্যাংকেও অভিযোগ করেছ। এখন ফেরত দেওয়া হবে তোমার টাকা থেকে। ভাস্কর চেকে স্বাক্ষর করল এবং চেয়ারম্যানকে বলল, আমি ঠিক আছি, আপনি সঠিকভাবে খেললেন স্যার। তারা দুজনেই কথা বলতে থাকল ভাস্কর কিভাবে ঘরে গিয়ে শান্তভাবে ঘুমাবে, কিন্তু তার মন অন্য জায়গায় ছিল। পরের দিন সাররাজ চেক নিয়ে এলো। জিএম জিজ্ঞেস করল, সমস্যা কি, ক্লিয়ার করো। কিন্তু দেখা গেল ভাস্কর 10 দিন আগে নিজের অ্যাকাউন্ট বন্ধ করে সব টাকা বাড়িতে নিয়ে গেছে। তবে সেই সময় কম্পিউটারে অ্যাকাউন্টে টাকা দেখা যাচ্ছিল। সব আপডেট হতে 1 মাস লাগল। এর মানে সবাই ধরা খেয়েছে আর ভাস্কর তার পরিবার নিয়ে পালিয়ে গেছে। তার বাবা তাদের দেশ ছাড়তে পরামর্শ দিয়েছিলেন, তাই তারা আমেরিকায় চলে গেল। রিজার্ভ ব্যাংক সব কেলেঙ্কারির সঙ্গে হার্ষকেও ধরেছে। লক্ষ্মণ শুরু থেকে পরিকল্পনা ব্যাখ্যা করল। ভাস্কর আমেরিকায় একটি বড় হোটেল খুলল এবং নতুন জীবন শুরু করল।